স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরণী। সবার সহযোগিতা নিয়েই অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন নির্বাচন কমিশন। একই সাথে দায়িত্ব বুঝে শুনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান বিচারপতির কাছে শপথ নেয়ার পর তিনি বলেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা রয়েছে নতুন ইসির। নতুন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্বাচন যাত্রায় এক ধাপ এগোলো বাংলাদেশ। রবিবার বেলা ১টার দিকে শপথ নিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ কমিশনার। ১:৩০টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে প্রথমে নতুন সিইসিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। এরপর শপথ নেন ৪ নির্বাচন কমিশনার। শপথের সব আনুষ্ঠানিকতা শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তাদের আশা পূরণে সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ নতুন কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি। জানান, চলমান বিতর্ক শেষ হলে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন, আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই। সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো। অনেক বিতর্ক চলছে, ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। জনগণের প্রত্যাশা পূরণে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা নতুন কমিশনের আছে বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে নির্বাচন ভবনে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে নতুন নির্বাচন কমিশন। নির্বাচন ভবন ঘুরে দেখলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ কমিশনার। সিইসি কথাও বললেন গণমাধ্যম কর্মীদের সাথে, জানিয়ে দিলেন গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চান না তারা। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ জানানো হবে। রোববার বিকেল শপথ নেয়ার পর প্রথম কর্মদিবসে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন প্রধান নির্বাচন কমিশনার ও ৪ নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনের কর্মচারীরা ফুলেল অভিনন্দন জানান তাদের। সবার সঙ্গে হৃদ্যতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন নতুন কমিশন সদস্যরা। ঘুরে দেখেন নির্বাচন ভবন, সবখানেই ছিল প্রাণের উচ্ছ্বাস। নির্বাচন ভবনের কর্মচারীদের মধ্যে কাজ করছিল নব উদ্যম। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন চায় না নির্বাচন কমিশন। আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরা অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবে আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। অংশগ্রহণমূলক নিরাপদ পরিবেশ ভোটের জন্য তৈরি করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার পতনের মাধ্যমে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান। এই ঘটনা থেকে রাজনীতিকদের শিক্ষা নেয়ার তাগিদ দেন তিনি। দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আশা করছেন নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। রবিবার বিকেলে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশন আয়োজন করে আলোচনা সভার। অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, 16 বছরের আওয়ামী দুঃশাসন থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। শেখ হাসিনার পাশাপাশি তার দলের নেতাকর্মীদেরও পালিয়ে যেতে হয়েছে। যখন বিএনপি পরাজিত হয়েছে তখন শ্রমিক দলকে পলায়ন করতে হয় না, কিন্তু আজকে দেখেন যারা ক্ষমতাসীন সরকারের সঙ্গে ছিল তাদেরকে আছে আশেপাশে দেখেন, তাদের যখন তারা ক্ষমতায় ছিল তখন তারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, যার জন্য তারা তাদের নেত্রীও পালিয়েছে, তারা অনেকেই পালিয়েছে। কাজে এটাও আমাদের সবার জন্য শিক্ষা, যে আমরা যেন ভবিষ্যতে এমন কিছু না করি।
বিকেলে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক সম্পর্কে ব্রিফ করেন। দুই দেশের ব্যবসা বাণিজ্য ট্রেড 1.2 বিলিয়নের মতো এখন 1.2 বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে। এটাকে আমরা সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব এবং এই ব্যাপারে ওআইসি সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের সব দুর্নাম গুছিয়ে এই কমিশন জনগণের আশার প্রতিফলন ঘটাবে। জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে, তো সেটাই প্রত্যাশা থাকবে আগামী দিনের জন্য। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। নাটোরে ছাত্রলীগ নেতা উজ্জ্বলকে যারা নির্যাতন করেছে তারা বিএনপির হলেও কোনোভাবেই যেন পার না পায় সে ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বড়াইগ্রামে নির্যাতিত ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডলকে দেখে দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। যে কোনো অন্যায়ের তারা প্রতিবাদ করবেন, কিন্তু হাতে আইন তুলে নেবেন না। আপনারা পুলিশকে জানাবেন, আপনারা র্যাবকে জানাবেন। তারা যদি কথা না শুনে তখন আপনি রাজনৈতিক পদ্ধতি অবলম্বন করবেন, আপনি প্রতিবাদ জানাবেন, সভা সমাবেশ করবেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ। ভারতের আদানি গ্রুপ সহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ ও জ্বালানি চুক্তি পর্যালোচনায় আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি। এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছে, তাদের সহায়তা করতেই শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া প্রয়োজন। জানানো হয়, অন্যান্য আহ্বানবিহীন চুক্তিগুলোর আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। আন্তর্জাতিক সালিসি আইন ও কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা বা বাতিল করার সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় কমিটি। যারা ভুয়া এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়রানি রোধে জেলায় জেলায় করা হবে কমিটি। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি, এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব। তো আদালতে আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা করব। আইন মেনে নির্বাচন কমিশন গঠন করেছে সরকার। নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচন নিয়ে অন্যরা কিছু বললে সেটা তাদের ব্যক্তিগত মতামত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গুম কমিশন এখনও কোনো সুপারিশ দেয়নি। ডিসেম্বরের মাঝামাঝি তালিকা প্রকাশ করা হবে। তালিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গুজব প্রতিহত করতে হবে। জানানো হয়, ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার। এই বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। কোনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের এই অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলো বা বাকি যারা বলেছে তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটি হতে পারে, এখনো কোনো কংক্রিট না।
দৈনিক প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করে বিক্ষোভকারীরা। পরে তারা কালো রঙের একটি গরু জবাই করে। বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। তাদের তওবা করার জন্য এ জিয়াফত কর্মসূচি করা হচ্ছিল। অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। অন্তর্বর্তী সরকার প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তারা। ভুক্তভোগীরাই মূলত এখানে এসে এই অবস্থানগুলো গ্রহণ করছে, তাদেরকে তওবা করার জন্য বলতেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের কোনো তাদের ভবনের কোনো কার্যক্রমের কোনো বাধাগ্রস্ত করা হয়নি। শাহবাগীদের পক্ষে যদি একটা আন্দোলন করে বা অপসংস্কৃতির পক্ষে যদি একটা আন্দোলন করে, সেখানে প্রথম আলো বসে যায়। কিন্তু আমরা অতীতে এবং বর্তমানে যতগুলো ভারত বিরোধী আন্দোলন করেছি, ভারতের বিপক্ষে যতগুলো কথা বলেছি, আপনি দেখাতে পারবেন না যে প্রথম আলো আমাদের পক্ষে একটা প্রতিবেদন করেছে। ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাজধানীতে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে গণ অবস্থান কর্মসূচি। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। আগামীকাল আন্দোলনকারীদের সাথে বসবেন ডিএমপি কমিশনার। রবিবার সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। দাবি মানি না আমরা চাই আমাদের গাড়ি রাস্তায় চলুক। রাস্তা আছে যেখানে অটো রিকশা চলবে, সেখানে আমাদের রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে। তাই বিকল্প ব্যবস্থা চান তারা। অটো গাড়ি না হলে আমরা চলবো কেমনে? মেইন রোড পুরো আমরা চিবার চালায় থাকবো। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিকশা চালক এখানে অবস্থান নিয়েছে। তবে আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল, আমরা সেভাবে আপনারা দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি। ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীতে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন তারা। তাদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। গেল 16 নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে। 18 নভেম্বর সেখানে মারা যান তিনি। ভুল চিকিৎসার অভিযোগে রবিবার দুপুর থেকে হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় মেইন গেট ভেঙে ভাঙচুর চালানো হয়। এর আগে মুরগিটোলা মোড় ও রায় সাহেব বাজারের পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী কলেজে। দেখো, কলেজে কোনো কিছুই রাখে নাই, এইরকম ভাবে ভাঙচুর করে বিভাগগুলো, ক্লাসরুমগুলো, পরীক্ষার হলগুলো, এমনকি পরীক্ষার খাতার বান্ডেলগুলো অন্য ইয়ারের সব নিয়ে চলে গেছে। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের
যে 1 মাস সময় লেগেছে তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় 20 ও 21 নভেম্বর হাসপাতালে অবরোধ করেন শিক্ষার্থীরা। 10,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বঞ্চিত সচিব যারা চাকরির শেষ প্রান্তে তাদের গ্রেড 1 প্রমোশন দিয়ে বিদায় দেওয়া হবে। জানুয়ারিতে আমাদের এই 43তম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএস এ জয়েন করতে পারবেন। 44তম বিসিএস এ 11,732 জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে। আমাদের ক্যাডার এবং বিসিএস এর একটা দেখবেন যে নন ক্যাডারও থাকে, এই দুইটা মিলে হলো 18,149। ক্যাডারে হলো 12,710, নন ক্যাডার হলো 5,439। জোরপূর্বক পদত্যাগে বাধ্য হওয়া চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস.এম. আইয়ুবের জানাজায় সর্বস্তরের জনতার ঢল নামে। দুপুর 2টায় বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগবাড়া মাস্টার আবু আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। মাঠে জায়গা না পেয়ে আশেপাশের সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন অনেকে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শিক্ষার্থীরা। 24 সেপ্টেম্বর দুপুরে কলেজ ক্যাম্পাসে একদল শিক্ষার্থী উপাধ্যক্ষ আইয়ুবের ওপর চড়াও হয়ে তাকে পদত্যাগে বাধ্য করেন। এক পর্যায়ে উপাধ্যক্ষ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অনুকূল আবহাওয়া না থাকায় জামালপুরে শীতের আগাম শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় বেশিরভাগ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন, সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, আর এর প্রভাব পড়েছে বাজারে। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা। সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, পোলা 5-4 কেউ দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন, এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকাতে গেছে ধরেন কারণ বাজার গেছে, গাজীপুর চৌরাস্তা গেছে, গাউসিয়া গেছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন, যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধক শীর্ষক। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও 11 জনের, যা এবছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মধ্যে ঢাকা বিভাগেরই 9 জন। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1079 জন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত 11 জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 4 জন এবং উত্তর সিটির 5 জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে মারা গেছেন 2 জন। শুধু নভেম্বরে দেশ জুড়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 144 জনে। চলতি বছর
প্রতিবছর 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু 459 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি 587 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 86,791 জন। সংবাদ এই ছিল এখনকার মতো।